আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আমাদের বিভিন্ন আন্দোলনে আমাদের সাথী বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা তো প্রায় সব কথাই বলে বলছেন, আমাদের মনের কথাও তাতেই ছিল সব কিছু। তারপরেও আমি কয়েকটা কথা বলি। প্রথমেই আমি যারা এই স্বৈরাচার পতনে আন্দোলনিত জড়িত থেকে নিজেদের প্রাণ উৎসর্গ করছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আবার যারা এখনও হসপিটালে আছেন বা আহত অবস্থায় আছেন, তাদের দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। এখন অনেক ছাত্র, অনেক রাজনৈতিক দলের কর্মী, সাধারণ জনগণ মারা গেছেন, কিন্তু একটা গোষ্ঠী মনে হচ্ছে দাবি করে যে শুধু আমরাই এই সরকারকে পতন ঘটিয়েছি। আবার এটাও দেখা যায় এখানে দু তিনটা জিনিস আমি আমাদের সমাজে এখন অসামঞ্জস্য দেখি। একটা হলো, আগে শুনতাম ছাত্র নেতা, তারপরে যুব নেতা, তারপরে মূল দলের নেতা, তারপরে দেশের নেতা, তারপরে থেকে দেশ চালানোর ক্ষমতা অর্জন করা। এখন একদম ছাত্র থেকে ডাইরেক্টলি দেশ চালানোর ক্ষমতা চলে গেছে অনেকেই। তাদের বোঝা উচিত যে 1.5 মাসের আন্দোলনে কোনো সরকার পতন ঘটেনি। 16 বছর ধরে, 16 থেকে 17 বছর ধরে এই যারা এখানে বসে আছেন, আমাদের দল এবং ওনারা সবাই একটা আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়েছে। এবং এই পতনের পর আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে, সরকার গঠনে সমর্থন দিয়েছি পুরোপুরি। সত্য বলতে কি, এখনও আমরা কিন্তু পুরোপুরি সমর্থন দিয়ে যাচ্ছি। কিন্তু একটা প্রশ্ন এখানে জাগে যে একটা সরকারকে, যারা জনগণের দ্বারা নির্বাচিত সরকার না, যারা জনপ্রতিনিধিত্বশীল সরকার না, আমরা কতদিন এভাবে সাপোর্ট দিয়ে যাব? এখন এই যে 16 বছরের কথা বললাম, এই 16 বছরে আমাদের সব দল মিলে তাদের বিরুদ্ধে 101,62,000 মামলা, যেটাকে আমরা মিথ্যা গায়েবী মামলা বলি, দায়ের করা হয়েছে। তার আসামি সংখ্যা ছিল প্রায় 65 লক্ষ। এদের অনেকেই দীর্ঘদিন ধরে অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম, পরিবার থেকে বঞ্চিত হয়ে আমরা সক্রিয় আন্দোলন করে চলে আসছি এতদ সত্ত্বেও। অতএব আমি খুব আপনাদের সামনে ক্লিয়ারলি বলে দিতে চাই, যদি কেউ মনে করে যে 1.5 মাসের আন্দোলনে সরকার পতিত হয়ে গেছে, পালিয়ে গেছে, তারা বোকার সঙ্গে বাস করে। অতএব ভবিষ্যতে আমরা কি চাই? আমরা চাই দেশে একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার। এখন পর্যন্ত মানুষ যত সামাজিক অস্ত্র উদ্ভাবন করছে, তার ভিতরে দেশ পরিচালনায় নির্বাচন সবচেয়ে বড় উদ্ভাবনী। কারণ
একটা দেশে তখনই একটা সরকার জনপ্রতিনিধির দ্বারা নির্বাচিত বলতে পারে যদি তারা আসলে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠা করতে পারে। এখন আমাদের উপদেষ্টাদের ভিতরে অনেকে আবার মনে করেন যে ভাই আমরা তো ক্ষমতায় নাই, আমরা একটা দায়িত্বে আছি। তো এটা একটা খুব বিপজ্জনক অ্যাজাম্পশন আমার মতে। আপনি ক্ষমতায় নাই, দায়িত্বে আছেন, এই দায়িত্বটাকে আপনাকে দিল কে? অতএব যখন দায়িত্বে আছেন তো জনগণের প্রতি ওই দায়িত্বটা পালন করেন। সেই দায়িত্বটা কি? সেই দায়িত্ব এই মুহূর্তে আপনাদের একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করা। হ্যাঁ, আমি মানি যদি আপনি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে চান, বাংলাদেশের যেই নির্বাচন পদ্ধতি, যে প্রক্রিয়া, এগুলি কিছু বা অনেক কিছু আপনাকে সংস্কার করতে হবে, সেটা আমরাও মানি। বাট ভাই সংস্কার বহুমাত্রিক। এখানে সাংবিধানিক সংস্কার আছে, রাষ্ট্রীয় আইনের সংস্কার আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার আছে, সামাজিক সংস্কার আছে, যেমন শিক্ষা খাতের সংস্কার, স্বাস্থ্য খাতের সংস্কার। এইসব সংস্কার তো আমরা কেউ বাধা দিচ্ছি না, আমরা নাও বলতেছি না। কিন্তু যখন আইনের সংস্কার বলা হয়, যখন সাংবিধানিক সংস্কার বলা হয়, তখন একটা প্রশ্ন উঠে যে এই সংস্কারগুলোর দায়িত্ব আপনাদেরকে কে দিয়েছে? অতএব অতীতের ইতিহাস যদি আমি দেখি, এই ধরনের একটা সরকার ছিল 1/11-এ, তারাও কিন্তু সংস্কার করছিল অনেক, কিন্তু একটা সংস্কারও কিন্তু পরে টিকে নাই, সব কিন্তু হাওয়ায় উড়ে চলে গেছে। তো আপনারা এমন ধরনের সংস্কার আমরা চাই না যেই সংস্কারে আপনাদের কোনো অথরিটি নাই, অথবা যেই সংস্কার টেকসই হবে না। আমরা চাই আপনারা অতি সত্বর সংস্কার যা করার করেন। আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি সরকার গঠনে, আমরা আপনাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছি, আরও সমর্থন দেব। কিন্তু তার জন্য আমরা চাই যে আপনারা একটা আমাদের জন্য একটা নির্বাচনের রোড ম্যাপ দিন। রোড ম্যাপ যখন দিবেন তখন বলবেন যে কি কি সংস্কার করবেন, কোন কোন সংস্কার করতে পারবেন না, যেগুলি আমাদের রাজনৈতিক দলগুলো যে আছে তাদের সাথে কথাবার্তা বলার মাধ্যমে একটা ঐক্যমত্য গড়ে উঠান যে ভবিষ্যতে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যখন যত জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন হবে তখন এই সংস্কারগুলো কন্টিনিউ করবে, চলতে থাকবে। কারণ সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আপনি সব সংস্কার আজকে করতে পারবেন না, আবার ভবিষ্যতে যে সংস্কার লাগবে ওই সংস্কার এখন করলে কোনো কাজ হবে না। সংস্কার এই জন্য চলমান প্রক্রিয়া যে আমাদের প্রতিটি প্রজন্ম যখন লেখাপড়া করে তাদের জ্ঞান, বুদ্ধি এবং বিদ্যা এবং তাদের লেখাপড়ার মান আমাদের চাইতে, আমাদের সময় থেকে অনেক বেশি উন্নত, এবং প্রত্যেক নতুন প্রজন্ম নতুন নতুন প্রযুক্তিতে তাদের জ্ঞানের মান, তাদের বিচার বুদ্ধির মান অনেক উন্নত করে। যার ফলে যে কোনো সমাজকে যদি আমরা ভবিষ্যতে এগিয়ে নিতে চাই তাহলে প্রতিনিয়তই সংস্কারের প্রয়োজন। অতএব সংস্কার নিয়ে এখন থেকে 7 বছর আগে আমাদের দল প্রায়, যেটা 2030-এর একটা ভিশন নামে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একটা প্রস্তাব করছেন, সেখানে বহুমাত্রিক সংস্কারের কথা বলা আছে। আবার আমরা সব দল মিলে এখানে আছে, আমরা আবার প্রথমে বিএনপি দিয়েছিল 27 দফা, তারপরে সবার সাথে কথাবার্তা বলে আমরা একটা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি, সবাই ঐক্যমত্যের ভিত্তিতে। সেই সংস্কার
থেকে তো আমরা বিচ্যুত হব না। অতএব আমরা চাই আপনারা যেটুকু সংস্কার করতে পারবেন, যেটুকু আপনাদের ক্ষমতা আছে, সেইটুকু সংস্কার করে দেশে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন। আমরা কোনোদিন বলি নাই যে বিএনপিকে ক্ষমতা আসতে হবে, জোটকে ক্ষমতা আসতে হবে। আমাদের কথা হলো অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে ভোট দিবে তারাই দেশের সরকার গঠন করবে। যেই সরকার হবে প্রতিনিধিত্বশীল সরকার, যেই সরকার জনগণের নির্ভর জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। জবাবদিহিতা ছাড়া কোনো কালে, কোনো দেশে, কোনো সময় কোনো সরকার কোনোদিন জনগণের কল্যাণ করতে পারে নাই। অতএব আমরা চাই দেশে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্যের মাধ্যমে যত সত্তর একটা নির্বাচন, সেই নির্বাচনের ব্যাপারে আপনারা একটা রোড ম্যাপ দিন। এখন আমরা তো আগেও বলছি যে আমরা 16 বছর থেকে রাস্তায় আন্দোলন সংগ্রাম করতেছি, অত্যাচার নির্যাতন সহ্য করছি এবং জেলগুলো সহ্য করছি একটার জন্য শুধু, সেটা হলো দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। যেই সরকার প্রতিষ্ঠা হবে জনগণের ভোটে, যেই ভোট হবে, যেই নির্বাচন হবে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য এবং প্রতিদ্বন্দ্বিতামূলক। অতএব এটা কিন্তু আমাদের জনগণের চাওয়া, এটা কিন্তু বেশি চাওয়া না। অতএব আমরা মনে করি যত সত্তর আপনারা এটা করবেন ততই ভালো। আর যেসব উপদেষ্টারা বলেন বা কোনো কোনো প্রতিষ্ঠানের কিছু কিছু চেয়ারম্যান ওই বাংলাদেশের গভর্নর নিযুক্ত করা হয়েছে, মনে হয় যে বাংলাদেশকে একদিনে ঠিক করার সব দায়িত্ব ওনাদের। একটা কথা মনে রাখতে হবে, যারা জনগণের প্রতিনিধি নির্বাচিত না এবং যেসব প্রতিষ্ঠানে যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যদি মনে করেন বাংলাদেশের জনগণকে বাদ দিয়ে আপনারা সব একসাথে ঠিক করতে পারবেন, আপনারাও কিন্তু বোকার সঙ্গে বাস করতেছেন। অতএব আমরা চাই না যে দেশে আর কোনো অর্থনীতি বলেন, রাজনীতি বলেন আর কোনো খারাপ হোক। আমরা চাই জনগণ মিলে আমরা এই দেশকে, আমাদের রাজনীতি এবং অর্থনীতি দুটাকেই আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, যাতে করে যেই বৈষম্য করে তো আমরা অনেক কথা বললাম, কিন্তু বৈষম্য তো বহুমাত্রিক ভাই। বাংলাদেশে কোন জায়গায় বৈষম্য নাই? আমার ছেলে ওই ইংরেজ মিডিয়াম স্কুলে পড়ে, আরেকজনের ছেলে প্রাইমারি স্কুলে পড়ে যেখানে টিচার নাই। এটা কি বৈষম্য না ভাই? আমি আবার কিছু হলে আমি ওই ইউনাইটেড হাসপাতালে যাই, আরেকজন ওই ঢাকা মেডিকেল কলেজে রাস্তায় ঘুরে যাই, দালাল ধরলে কোনো রকমে একটু সিট পায়। এটা কি বৈষম্য না? তো বৈষম্য হাজারো রকমের আমাদের সমাজে আছে। আর আয়ের বৈষম্য আছে, সম্পদের বৈষম্য আছে, সামাজিক বৈষম্য আছে। এরকম বৈষম্য নাম ধরে বলতে থাকলে আমি আজকে সন্ধ্যা পর্যন্ত খালি বিভিন্ন নামে বলতে পারবো। অতএব সব বৈষম্য আপনারা আর বৈষম্য বাড়াইবেন না। আমি মনে করি জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া বৈষম্য আরও বাড়বে। অতএব আমরা চাই না যে আপনাদের দ্বারা আর বৈষম্য সৃষ্টি হোক। যেই বৈষম্য বলে আপনারা সরকার গঠন করছেন, আমরা সমর্থন দিচ্ছি, এখনও সমর্থন দিচ্ছি, ভবিষ্যতেও দিব, যদি আপনারা আর বৈষম্য না বাড়ান। এ কথা বলেই আমি শেষ করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য এবং